আমাকে কি একটু পরিষ্কার করে বলবে? তুমিও সেদিন এরকম একটা কথা বলেছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। না আঙ্কেল, এসব শুনলে আপনি অনেক কষ্ট পাবেন, তার চেয়ে না শোনাই ভালো। না, আজ যখন শুনতে চেয়েছি আজ শোনাতেই হবে। বাধ্য হই সব ঘটনা বলতে হলো। ওখানে কি হয়েছিল, এখানে কিভাবে দিন কাটিয়েছি, বলতে বলতে যেন চোখ দুটো কোনো এক সমুদ্রে ডুবে গিয়েছিল। চোখ ওপরে উঠিয়ে দেখলাম আঙ্কেলও কাঁদছেন। আঙ্কেল, আমি অনেক খারাপ, আমাকে ক্ষমা করে দিয়েন আঙ্কেল, আমি আসি। আঙ্কেল, আপনি ভালো থাকবেন। এই, কই যাও? দাঁড়াও। কে বলেছে এখন তোর কেউ নেই? আজ থেকে আমরাই তোর বাবা মা। তুই আজ থেকে এখানেই থাকবি। আজ থেকে এটাই তোর বাড়ি। নিজের মনের মতন করে থাকবি। বাধ্য হয়ে আমাকে চোখের পানি ফেলতে হলো। এত আদর ভালোবাসার দাম কি আমি দিতে পারবো? ভয়টা যেন আরও বেড়ে চলেছে। আঙ্কেল এখানে একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দিলেন। প্রতিদিন আমার খোঁজ খবর নেন, অনেকটা নিজের ছেলের মতন করেই দেখেন। আমার ফোনটা পাইনি। আঙ্কেল আমাকে নতুন একটা ফোন কিনে দিয়েছেন। আঙ্কেলকে বলেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফোনটা দেখেছিল নাকি। আঙ্কেল বলেছে সেখানে নাকি কোনো ফোন দেখেনি, হয়তো ফোনটা চুরি হয়ে গেছিল সেদিন। আমার পুরনো বন্ধুর নাম্বারটা মনে করতে পারছি না। 8টা নাম্বার শুধু মনে আছে। অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। অনেক দিন থেকে চর্চা করা হয় নাই তো, তার সাথে কথা বলতে না পেরে মনটা ছটফট করছে। খুব জানতে ইচ্ছে করছিল, বাড়ির খবর জানতে ইচ্ছে করছিল। আজ 2 মাস ধরে বাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছি না। হয়তো সেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম একদিনে রাতের বেলা যাব আমার সেই পুরনো দুনিয়ায়, যেখানে লেগে আছে আমার সব স্মৃতি আর কলঙ্কের দাগ। আন্টিকে আর আগের মতন আন্টি আন্টি বলি না, আম্মু আম্মু বলি। কি করব, খুব যে মা ডাকাতে ইচ্ছে হয়। ইচ্ছে করে আবার কাউকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে। ইচ্ছে করে পুরনো দিনগুলো ফিরে পেতে। আজ আন্টিকে বললাম আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। বললাম 2 দিন লাগবে। আন্টিকে আমি আর বললাম না যে আমি আমার এলাকার বন্ধুর সাথে যাচ্ছি। আন্টি যাওয়ার অনুমতি দিলেন, কিছু টাকাও দিলেন। আমাকে সাবধানে যেতে বলেছে আর বারবার ফোন করতে বলেছে আমি কোথায় আছি। এই কয়েকদিনে যেন আন্টিটাও আমার মায়ায় পড়ে গেছে। দুপুর 12টার বাসে চললাম। 7 ঘন্টা রাস্তা, যেন ওখানে গিয়ে সন্ধ্যায় নামতে পারি। একটা চাদর নিয়েছিলাম চোখ মুখ ঢাকার জন্য। ঠিক সন্ধ্যায় গিয়ে সেই এলাকায় নামলাম। একটা দোকানে কিছু চা নাস্তা করলাম। এই এলাকায় পা দেওয়ার পর থেকে যেন বুকটা ধুকধুক করা শুরু করেছে। মাথার চাদরটা মুড়িয়ে এলাকার চারিদিক ঘুরতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম আর একটু রাত হওয়ার জন্য। রাত 8টা বাজতেই আমি চলে গেলাম সেই চিরচেনা ব্রিজে, যেখানে বসে আমরা আড্ডা দিতাম। সেখানে বসে আছি 1 ঘন্টা ধরে। না, কেউ আসলো না। আমার এতগুলো বন্ধুর একটাও আসলো না। মনে হয় এখন আর আড্ডা হয় না। তাই আর বসে না থেকে উঠে গিয়ে পিছনে তাকালাম। দেখলাম একজন মূর্তির মতন দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো আমার সেই বন্ধুটা। আমাকে দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে দিল। সাথে সাথে আমিও আর থাকতে পারলাম না। আমিও চাদর পরে থাকা সত্ত্বেও চিনতে কষ্ট হয়নি তার। এটাই হলো প্রকৃত বন্ধু। এতদিন কোথায় ছিলি রে? তুই নাকি মরে গেছিস। আমার বিশ্বাস হয়নি, তোকে ফোন দিয়েও পাইনি, তবুও হাল ছাড়িনি। প্রতিদিন এখানেই বসে থাকতাম। আমি জানি তুই একদিন ফিরে আসবি। কি আর করব বল, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ফোন কি হয়েছে রে? আমার ফোন চুরি হয়ে গিয়েছে। আমাদের বাড়ির অবস্থা কেমন রে? বাবা মার অবস্থা কি? আমার ছোট বোনটা কেমন আছে রে? চাচা চাচিরা আমার ভাইগুলো কেমন আছে? তাদের খবর শুনে আর কি হবে? তুই কি আর ওদের আছিস? বল না কেমন আছে। আমি তাদের না থাকলেও তারা তো এখনো আমার আছে। তারা আমাকে ফেলে দিলেও আমি তো তাদের ফেলে দিতে পারবো না। বল না কেমন আছে। সবাই ভালো আছে। তারা কি জানে আমি মারা গেছি? না, জানে না। তাহলে তুই কিভাবে জানলি আমি মারা গেছি? সেদিনের পর থেকে যখন তোর ফোন বন্ধ পেলাম, তখন আমি তোর ভাবির কাছে গেলাম। তোর ভাবিকে অনেক জোর করার পর তোর ভাবি আমাকে বলল তুই নাকি খুব অসুস্থ আর কিছুক্ষণের মধ্যে মারা যাবি। ভাবি শুধু আমাকে কথাটা বলেছিল, আর কাউকে বলেনি। আমাকেও বলতে নিষেধ করেছিল, তাই আমি আর কাউকে বলিনি। আমি সেদিন খুব কেঁদেছিলাম তোর অসুস্থতার কথা শুনে। ভাবি এখন কেমন আছে? সবাই ভালো আছে। আর রাইসা? রাইসার বিয়ে হয়ে গেছে তাই না? না রে, আর বিয়ে হয়নি। বিয়ের দিন নাকি ওর বর পালিয়ে গেছে, তাই বিয়েটা আটকে গেছে। ও আচ্ছা, তোর নাম্বারটা দে, এই নে। আচ্ছা আজ চলি রে, ভালো থাকিস, আমাকে ফোন দিস। কই যাবি এখন? যেখান থেকে এসেছি। ও, সেখানে থাকতে কষ্ট হয় না?
না রে, একটা ভালো মানুষের বাড়িতে আছি, অনেক আদর করে আমাকে। ভালো থাকিস, দোয়া করিস এই অভাগাটার জন্য। নিজেকে অভাগা ভাবিস না, একদিন অবশ্যই তোর ভালো হবে দেখিস। তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এখানে এসে বাসে চড়ে এবার ফিরে যাওয়ার পালা। কেন জানি না আমার খুব ইচ্ছা করছিল আমাদের বাড়িটা দেখতে, তাই গেলাম দেখতে। খুব ইচ্ছে করছিল উঁকি দিয়ে বাড়ির ভিতরটা দেখতে, যদিও উঁকি দেওয়া ঠিক না, চারদিক অন্ধকার, নিজেকে সামলে রাখতে পারলাম না। অবশেষে উঁকি দিলাম। উঁকি দিতে গিয়ে দরজার কপাটটা একটু জোরেই শব্দ করে খুলে উঠল। বাড়ির ভিতর থেকে বলে উঠল, কে ওখানে, কে? আমি তাড়াতাড়ি মাথায় চাদর পেঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলাম। আমার ভাই আমাকে চোর মনে করে আমার পিছনে দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চোর চোর। এর ফলে আমার সব ভাই বের হয়ে আসলো। তাই আমি ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা ইঁটে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর সবাই এসে আমাকে না দেখেই এলোপাতাড়ি মারতে শুরু করে দিল। আমাকে আধমরা করে দিয়ে আমার চাদরটা টানতে লাগলো আমাকে দেখার জন্য। আমিও চাদর টেনে ধরলাম, মুখ দেখাতে দেব না তাই। তারা আবার আমাকে মারতে শুরু করলো। কেউ একজন বলছে, এই দড়ি নিয়ে আয়, এটাকে পুলিশে দিতে হবে। এবার আমার সত্যিই চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, বারবার আমিই কেন বিপদে পড়ি, আমার সাথেই কেন এমন হয়? আমি কি পাপ করেছিলাম যে এমনটা শুধু আমার সাথেই হয়? তুমি কি আমাকে দেখো না? অবশেষে তারা তাদের জোর দিয়ে আমার চাদরটা কেড়ে নিল। আমি আমার হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তাদের জেদের কাছে হেরে গেলাম। ইতিমধ্যে একটা শোরগোল লেগে গেছে। বাবা চাচারা সবাই জড়ো হয়েছে। আমার হাত দুটো কেউ একজন টেনে ধরেছে, কেউ আমার মুখে লাইট মারছে। অতঃপর কেউ একজন চিৎকার করে বলল, নিলয় তুই? তারপর কেউ একজন আমাকে উঠিয়ে বসালো। আমার মাথাটা ফেটে গেছে। কেউ একজন বলছে, এই ডাক্তারকে ফোন কর। তারপর আমাকে কেউ কাঁধে তুলে নিয়ে আমার চাচার বাড়ির আঙিনায় নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসাই দিল। আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। জীবনে এরকম মার খাইনি। এ ব্যথা আমি সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে লোকজনের অনেক ভিড় হয়েছে। কেউ তাদের বাড়ি যেতে বলছে। আমি বুঝতে পারছি না কিছুই, কি হচ্ছে এখানে। আমার চোখ দুটো ফুলে গেছে, সব কিছু যেন ঝাপসা ঝাপসা লাগছে। তাদের দেখার জন্য বাড়িতে উঁকি দিয়েছিলাম, তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি তাদের ভালোভাবে দেখা তো দূরের কথা, আমার হাতটাও আমি ভালোভাবে দেখতে পারছি না। আমি কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছে। আমার চোখে পানি নেই। জীবনে অনেক কেঁদেছি, আর কত কাঁদবো। কেউ একজন আমাকে পানি এনে দিল। আমার খেতে কষ্ট হচ্ছে, ঠোঁট কেটে গেছে, তারপরেও খেয়ে নিলাম। ইতিমধ্যে ডাক্তার চলে এসছে। ডাক্তার এসে আমাকে স্যাভলন দিয়ে রক্ত ধুয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ভুল তো আমিই করেছিলাম। মানুষ জীবনে ভুল করে কিছু শিক্ষা নেয়, আর আমি বারবার ভুলই করে যাই। আমি মাথা নিচু করে বসে আছি। নিজেকে আজ সত্যিই চোর মনে হচ্ছে। এখন আর মাথা নিচু করে রাখা ছাড়া আর কি বা করার আছে? আজ আর কিছু বলার নেই, কি বা বলবো। আমি মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু জিজ্ঞাসাও করছে না। এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? হয়তো আব্বু সামনে দাঁড়িয়ে আছে বলে কেউ বলার সাহস পাচ্ছে না। আব্বুকে সবাই ভয় পায়। এক সময় আব্বু বলে উঠল, তুই কেন এসেছিস এখানে? আমি চুপ করে বসে আছি। আব্বু একটা ঝাড়ি দিয়ে বলল, আমার কথার উত্তর দে, কেন এসেছিস এখানে? ভয় পেয়ে বলে দিলাম, তোমাদের দেখতে এসেছি। আমাদের দেখতে আসবি কেন? তোকে বলেছি না আর আমার সামনে মুখ দেখাবি না। আমি চুপ করে বসে আছি। ওপাশ থেকে আমার মা আরও কেউ কেউ বলে উঠল, ওকে এবার অন্তত ক্ষমা করে দিন, সে আর খারাপ কাজ করবে না। ওর পাপের ক্ষমা হয় না, আর ও এখানে থাকবে না। কাল সকালে যেন আমি তাকে আর এখানে না দেখি। যদি দেখি তাহলে আর আমাকে কেউ দেখতে পাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করার চেষ্টা করো। ওর মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না। কথাটা বলেই আব্বু বাসায় চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। আজ আমার কান্না পাচ্ছে না। অবহেলা সইতে সইতে মনটা আজ পাথর হয়ে গেছে। এখনো চেয়ারে বসে আছি, সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমার পাশে বসে কান্না করছে। কিছুক্ষণ থাকার পর আমার ভাইগুলো আমাকে কোলে করে তাদের একটা ঘরে নিয়ে গেল। আব্বু আবার ফিরে এসে আমার আম্মুকে নিয়ে গেল। সবাই শুধু আমাকে একা করেই চলে যায়। রাইসা আমার জন্য ভাত আর তরকারি নিয়ে এলো। আমি ঝাপসা ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছি। পাগলিটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ভাত আর তরকারি দিয়ে পাগলিটাও চলে গেল, একটা কথাও বলল না। এখনো আমাকে অবিশ্বাস করে আছে। আমার সেই প্রিয় ভাবিটাকেও দেখতে পেলাম না, হয়তো বাবার বাড়ি গেছে। আমার ছোট্ট ভাইটা এসে আমাকে খাবারগুলো খেতে বলল, কেউ আর খাইয়েও দিল না।
আমার হাতে ব্যান্ডেজ, খেতে কষ্ট হচ্ছে, তারপরেও কিছু খেয়ে ছেড়ে দিলাম। আমি বিছানায় শুয়ে আছি, আমার ভাই আমাকে ঘুমাতে বলল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছি, সেও আমার পাশে ঘুমালো। আমার খুব কষ্ট হচ্ছে, একদিকে শরীরে ব্যথার কষ্ট, আর একদিকে সবাইকে হারানোর কষ্ট আর অবহেলার কষ্ট। সে আমার সাথে কথা বলছে না, আমিও চুপ করে শুয়ে আছি। সে হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। ভোর 4টে। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজা খুললাম। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আগের থেকে চোখ একটু ভালো দেখতে পাচ্ছি। আমি বাড়ি থেকে বের হলাম। চারিদিকে অন্ধকার আর থমথমে পরিবেশ। আমি বাড়ি দুটোর দিকে শেষবারের মতন তাকালাম। চোখ থেকে অজান্তেই পানি